হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফাইনাল পরীক্ষা হবে 70 নম্বরে, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। আর এই ভিডিওতে আমি পুরো বাংলা সিলেবাস, নম্বর বিভাজন আর একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তোমাদের সিলেবাসে হচ্ছে সাহিত্য মেলা থেকে আছে হচ্ছে বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন্দ্রনাথ দাস, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী, ননিদা নট আউট। আর হজবরা থেকে 27 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা, ভাষাচর্চা থেকে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, আর নির্মিতি হচ্ছে অনুচ্ছেদ, পত্র রচনা, বোধ পরীক্ষণ বা দিনলিপি দিতে পারে। তো এটা হচ্ছে পর্ষদের সিলেবাস। তোমাদের স্কুলে অন্য কিছু আর একটা দুটো চ্যাপ্টার বেশি থাকতে পারে, বা ফার্স্ট এবং সেকেন্ড পরীক্ষা থেকেও কিন্তু অ্যাড করতে পারে। তো তোমাদের সিলেবাসটা কী সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তো এবার আমরা নাম্বার প্যাটার্নটা দেখে নিই। নাম্বার বিভাজন দেখতে পাচ্ছ, গদ্য থেকে 3টে এমসিকিউ, কবিতা থেকে 3টে, ব্যাকরণ থেকে 5টা এমসিকিউ থাকবে। 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 3টে, কবিতা থেকে 3টে, ব্যাকরণ থেকে 5টা, সহায়ক পাঠ থেকে 2টো। 2 নম্বরে হচ্ছে গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, আর 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে সহায়ক পাঠ থেকে। আর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, সহায়ক পাঠ থেকে 2টো এবং নির্মিত হচ্ছে 2টো থাকবে। তো এই হচ্ছে তোমাদের 70 নম্বরের একটা প্যাটার্ন। তো এই হচ্ছে তো এটা পর্ষদ থেকে দিয়েছে। সেম তোমার স্কুলে অন্য একটা নাম্বার প্যাটার্নও হতে পারে পরীক্ষা, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশনটা কল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলো আমরা করি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। তো প্রতিটি 1 করে, টোটাল 6 নাম্বার। তো 1-এর 1 বলছে গান্ধার দেশের বর্তমান নাম হচ্ছে কি? গান্ধার দেশের বর্তমান নাম হচ্ছে কান্দাহার। 1-এর 2 যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন কত বছর বয়সে? সেটা হচ্ছে 15 থেকে হচ্ছে 16 বছর বয়সে। তারপর 1-এর 3 কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। শ্যামল কথার অর্থ কি? শ্যামল কথার অর্থ হচ্ছে সবুজ। নেক্সট 1-এর 4 বলছে কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হচ্ছেন নিউটন। 1-এর 5 বিষ্টু তারপর কি করছে? উইকেটের দিকে ছুটতে শুরু করলো। কোন দিকে ছুটেছিল? উইকেটের দিকে। 1-এর 6 মায়ের অসুখ বলে কে? এটা নিতাই বলে। 1-এর 7 আয় ঘাড় ঘোরাচ্ছিস কেন? এই ঘাড় ঘোরাচ্ছিস কেন? লিখে যা নিজের মতো। কথাটি কে বলেছে? কথাটি হচ্ছে হৃদয় বলেছে। এরপর 2-এর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও, যে কোনো 6টি করতে হবে। 1 গুণ 6। 2-এর 1 বলছে বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন? তো তার শবযাত্রায় হচ্ছে 5 লক্ষ মানুষ কিন্তু সামিল হয়েছিলেন। 2-এর 2 মনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? তো CCH প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে। 2-এর 3 সুধীরবাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দেন? তো সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখতে দেন। 2-এর 4 মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? তো মনে ভাবি কত প্রেম আছে তাকে ঘিরে, এখানে ছায়াময় গ্রামবাসীকে ঘিরে প্রেম দেখা যায়। তো কাদের ঘিরে? ছায়াময় গ্রামবাসীকে। এরপর 2-এর 5 বলছে দেখো, বলছে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? তো হচ্ছে কিশোর মন হচ্ছে সমুদ্রের বেলায় যেতে চায় হচ্ছে ছুটি পেলেই। এরপর শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হচ্ছে চঞ্চল। 2-এর 7 প্রতাপাদিত্য কে? তো প্রতাপাদিত্য হচ্ছে বাংলা ইতিহাস খ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম একজন। মুঘলদের সঙ্গে যুদ্ধে একে হত করা হয়েছে, অনেক মারা হয়েছিল। এরপর 3-এর দাগের হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 করে নাম্বার। তো চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? তো উত্তর, তিনি চিরকালই আশাবাদী যে
কিছু ভালো একটা হবেই। তার এই ভাবনার পথ ধরে কিছুক্ষণ পরেই তিনি একটি ভুতুড়ে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিংয়ের সামনেও এসে পড়েন। ভূতের ভয়টয় যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণেই শেষ পর্যন্ত ভূতের মাধ্যমেই তিনি এইভাবে পুরস্কৃত হয়েছিলেন। তারপরে 3-2 জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে কেমন? তো জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে অনন্তপার। অনন্তপার বলতে বোঝায় যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই। এরপর 3-3 ধরাতল কবিতাটি কার লেখা? এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন? তো ভাই বোন যেমন আত্মিকতার অচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে। এই কারণেই কবিতায় সুখ দুঃখকে ভাই বোন বলে মনে হয়েছে। এরপর 3-4 কিরণ দাসকে তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? তো কিরণ দাস ছিলেন হচ্ছে যতীন দাসের ছোট ভাই। যতীনের সঙ্গীন অবস্থা উপলব্ধি করে স্বয়ং বড়লাট লর্ড আরউইন হচ্ছে তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন। এরপর 3-5 হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না, সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কারণ ওটার ওপর স্যারদের চিরকাল কড়া নজর থাকে। শেষ পর্যন্ত সে হচ্ছে মাঝামাঝি 3rd বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে গিয়ে বসে। এরপর 3-6 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন মায়ের বেশ মলিন কেন? তো মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন। মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনে দেশ পরাধীন, দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। তো এটা যদি রুক্ষ কেশটাও দেয় তোমরা দুটো প্রশ্ন লিখতে পারো। অনেক সময় বলে মলিন কেন এবং রুক্ষ কেন। এরপরে দেখো 4-এর দাগে হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গল্প কবিতা থেকে 2টি করে প্রশ্ন দিতেই হবে। অনেক কটা প্রশ্ন আছে, গল্প থেকে মোটামুটি 2টো প্রশ্ন আর কবিতা থেকে 2টো প্রশ্ন তোমরা করবে, একসাথে সব আছে 5 নাম্বার করে। তো দেখো বলছে অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? তো 1929 খ্রিস্টাব্দের 13ই জুলাই যতীন দাস এবং তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল জেলের মধ্যে বন্দী আসামিদের উপর পুলিশের অমানবিক ও অমানসিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। অনশন শুরুর 2-1 দিন আগে যতীন দাস তার অনশনকারী যোদ্ধাদের দিয়ে এক অঙ্গীকার করিয়ে নেন, যা হলো যতক্ষণ না তাদের দাবিগুলো না মানা হয় ততক্ষণ তারা কেউই অনশন ভঙ্গ করবেন না। এবার বিপ্লবী যতীন দাস কিন্তু স্থির সিদ্ধান্তে অটল ছিলেন। তার সহযোদ্ধারা দাবি মীমাংসার পর অনশন ভঙ্গ করলেও তিনি তা করবেন না, কেননা তার দাবি ছিল আরও অনেক মহৎ ও বৃহৎ। তিনি ভেবেছিলেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে ছেলেবেলা থেকে মনে মনে এই ছিল তার স্বপ্ন পরিকল্পনা। আসলে বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তের শিকার হয়ে মাতৃভূমির উপর পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। তিনি এভাবেই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো বলছে যদিও মাতর দিব্যি আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? তো দেখো প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া হয়েছে। তো বঙ্গমাতা আজ পরাধীন, একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তিপ্রণত শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে, অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানের কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় হচ্ছে বিদীর্ণ। পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মন হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে।
কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশবাসীর নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আর ছিন্ন, রুক্ষ তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে। এমন পরিস্থিতিতেই কবির প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছে। এরপরে দেখো, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সে ঘটনার অবাক হলেন না কেন? তো উত্তর হচ্ছে সিসিএইচের 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রানে করে ফেলে। সিসিএইচের ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু শুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে এবং ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হটতে থাকে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ হচ্ছে অবাক হয়েছিল। এরপর যে নেক্সট পার্টটা আছে তার উত্তরটা হচ্ছে ননিদা এই ঘটনায় অবাক হননি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা হচ্ছে অবাক হননি। এরপরে 4-এর 4, এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি ছিল? তার এই মেথড অবলম্বন করার যুক্তিটি কি? তো সুধীরবাবু ছেলেদের বাড়ি গিয়ে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটাই সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধি হবে। তিনি সবার লেখায় বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজনই অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না, তাই তিনি উক্ত মেথড হচ্ছে অবলম্বন করতেন। এরপর 4-এর 5, একটি রতন যেন নাই বা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? কেন এই ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? তো বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। তো রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান। হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যারত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যারত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। এরপর 4-এর 6, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো। তো লাইনটি নেওয়া হয়েছে চিঠি নামক কবিতা থেকে। এই কবিতায় কবি হলেন জসিমউদ্দিন। শীতের সকাল অতি মনোরম। বিশেষত শীতের সকালের হালকা রোদ আমাদের মনকে তৃপ্তি দেয়। এই রোদের হচ্ছে নরম স্পর্শ শীতের জীর্ণতা দূরে সরিয়ে মনকে প্রাণবন্ত করে তোলে। কবির জীবনে খোকা ভাইয়ের চিঠি অনাস্বাদিত আমোদ নিয়ে এসেছে। এই চিঠি ভুলিয়ে দিয়েছে কবির একাকিত্বের বেদনাকে। সে আনন্দের অনুভূতি শীতের সকালের স্নিগ্ধ রোদের মতোই মিঠে। এই কারণেই কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও শীতের সকালের রোদের প্রসঙ্গত কবি তুলে ধরেছেন। এবার হাবুর রচনা শুনে সুধীরবাবু হাবুকে কি বলার ইচ্ছা হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? তো হাবুর রচনা শুনে সুধীরবাবু হাবুলের পিঠ চাপড়ে হচ্ছে দিতে তা আর সাব্বাস বলে উৎসাহ সঞ্চার করতে ইচ্ছা করেছিল।
শেষ পর্যন্ত সেই ইচ্ছা তিনি পূরণ করলেন না। তার কারণ পরবর্তী সময়ে অনেকেই বাড়ির কাজ না করে স্কুলে আসবে এবং হাবুড় দেখা দেখি না লিখে বানিয়ে বলবে, যার ফলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। এরপর 4-এর 8, আমার পরাণ হাতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতার অংশ। তো আমার পরাণ বলতে এখানে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। তো মানব প্রাণের সঙ্গে হচ্ছে ধরা তথা বিশ্বপ্রাণের সংযোগ সাধনের কথা কবি এই কবিতায় প্রকাশ করেছেন। কবি কল্পনার তরণীতে বেয়ে শ্যামল ধরণীর মায়াময় গ্রামগুলিকে অবলোকন করেছেন। কবি দেখেছেন নিতান্ত সহজ সরল সাধারণ জনজীবন। এই জীবনে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের পর সুখের আনন্দ বর্তমান। ধুলোবালি ঘেরা এই পৃথিবীর প্রাণের সঙ্গে আপন প্রাণ সংযুক্ত করতে পারলেই একমাত্র চির আনন্দের চাবিকাঠি খুঁজে পাওয়া সম্ভব। তাই কবি ধরাতল কবিতায় বিশ্বপ্রাণের সঙ্গে সংযোগ সাধনের কথা বলেছেন। এবার 5-এর দাগে হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে দুটি। দেখো, উধবুড়োর বর্ণনা দাও। তো উধবুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটি হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাকও আছে, সেই টাকেও উপর হচ্ছে খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। এরপর হিজি বীজ বীজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছিল? তো কুমির সম্পর্কে হিজি বীজ বীজ এর নিজস্ব বর্ণনাটি ছিল কুমিরের গায়ে ঢিবির মতো চাকা চাকা থাকে, তারা ছাগল টাগল ধরে ধরে খায়। এবার 5-এর 3, তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে কারা ভিড় জমিয়েছে? তো রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবরলা গল্পে দেখা যায় স্বয়ং গল্পকথকের চারপাশে ভিড় জমিয়েছে এলো সজারু কুমির আর কোলা ব্যাঙ। এরপর দেখো 6-এর দাগে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। 3 নাম্বার। তো ব্যাকরণ সিং এর ভাইয়ের অকাল মৃত্যু কিভাবে হয়েছিল? শেয়ালের মতে কচু কারা খায়? আর হচ্ছে কুমিরের কাছে এটি কি অতি উপাদেয় জিনিস? তো ব্যাকরণ সিংয়ের ভাইয়ের অকাল মৃত্যু হয়েছিল কারণ সে একবার একটা আস্ত বারশো সাবান খেয়ে ফেলেছিল। আর শেয়ালের মতে কচু খায় হচ্ছে শুয়োর আর সজারু, আর কুমিরের কাছে কচু অতি হচ্ছে উপাদেয় জিনিস। এরপরে বলছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। বক্তা কে? তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? তো দেখো, এখানে বক্তা হচ্ছে গল্পের প্রধান চরিত্র, যিনি একটি রুমালকে বেড়ালে রূপান্তরিত হতে দেখেছেন। আর বক্তা ভারী অপ্রস্তুত হয়ে গেলেন কারণ তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য একটি ঘটনা দেখলেন। তিনি দেখলেন যে একটি রুমাল থেকে কথা বলা বেড়াল তৈরি হয়েছে, যেটি আবার তাকে নানা ধরনের যুক্তি দেখাচ্ছে। এই ধরনের অস্বাভাবিক এবং অযৌক্তিক ঘটনার মুখোমুখি হয়ে বক্তা হতবাক এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। এটি তার স্বাভাবিক বাস্তবতাবোধের বাইরে ছিল, তাই তিনি সাময়িক সময়ের জন্য অপ্রস্তুত বোধ করেন। এরপরে কম বেশি 150টি শব্দ উত্তর দিতে হবে, যে কোনো একটি। 5 নাম্বার। তো প্যাঁচা গম্ভীর হয়ে হচ্ছে মোকদ্দমায় কি রায় দিয়েছিলেন? তো প্যাঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। আর বিচারে আসামি ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন, এমন সময় ব্যাকরণ সিংয়ের এসে পিছন থেকে তাকে টু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজমামার মতো হয়ে গেল ও কথকের ঘুম ভেঙে গেল। এরপরে হিজিবিজবিজকে তার চেহারা ও কার্যকলাপের বিবরণ দাও। তো সুকুমার রায়ের হযবরলা গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে হিজিবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু, তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না প্যাঁচা না ভূত না বাদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজিবিজবিজ, আবার কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামতারু। অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটোপুটি খায়। এমন একটি গল্প হলো, একজনের মাথায় ব্যারাম ছিল,
সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তির জুতোর নাম ছিল অমিশ্বকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুপন্ন মতিব্য, তার গারুর নাম ছিল হচ্ছে পরম কল্যাণ বরেশু। সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছিলেন কিং কর্তব্য বিমূর, তখনই ভূমিকম্প হয়ে বাড়িটারি ভেঙে পড়ে। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলতো। এরপর দেখো ব্যাকরণ অংশে বলছে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে। তো ক্রিয়ার হচ্ছে মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে। তাই মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দেখাচ্ছেন হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। তারপরে দিনরাত এক করে সবাই ঘাঁটছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এই বাক্যটি কেমন? এই বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। তারপর একটাই সমাপিকা ক্রিয়া দিয়ে গঠিত হয় হচ্ছে কি সরল বাক্য, একটাই সমাপিকা ক্রিয়া দিয়ে গঠিত। মৌলিক ধাতু প্লাস শব্দার্থ মিলে তৈরি হয় হচ্ছে ক্রিয়াপদ। তবে নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। দেখো ব্যাকরণের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার পার্থক্য। সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে, আর অসমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে না। প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম হচ্ছে নিযত্ন ক্রিয়া, যেমন শিক্ষক পড়ুয়াদের পড়াচ্ছেন। উদাহরণও দিতে হবে। তারপরে 9-3 বলছে ঠিক প্রশ্নটার ঠিক উত্তর দিতে পারলো না। এটা হচ্ছে অস্তর্থক বাক্যে পরিবর্তন করো। তো ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। তারপরে তুমি এখন বসে পড়ো, নর্থক বাক্যে পরিবর্তন করো। তো তুমি এখন দাঁড়িয়ে থেকো না। তারপরে সকলে সাদা খাতা খেলো আর একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে, এটা খোলো আর একটি বৃত্ত আঁকো। তো খুলে একটি বৃত্ত আঁকো, সরল বাক্য। এরপরে দেখো পত্র রচনা করতে হবে। একটি বলছে তোমার বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র রচনা করো, বা হচ্ছে তোমার প্রবাসী বন্ধুকে তোমার গ্রামের নবান্ন উৎসবের আমন্ত্রণ জানিয়ে একটি রচনা লেখো। তো দেখো আমি দুটো উত্তরই লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো দুটো উত্তরে আমি কিন্তু লিখে দিয়েছি। ওকে, এরপরে দেখো অনুচ্ছেদ রচনা, বাংলার উৎসব, প্রতিবেদন, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে বর্ষণমুখর একটি রাত। তো আমি বাংলার উৎসবটা লিখে দিয়েছি। তোমরা যদি বাকিগুলোর উত্তর লাগে তো অবশ্যই আমাকে বলবে, আমি তাহলে বাকিগুলো কিন্তু নেক্সট একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো এই ছিল আমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট বাংলার একটা নমুনা প্রশ্নপত্র উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, ঠিক আছে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর যারা পিডিএফটা কিনতে চাও, আমি ডিসক্রিপশানে বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলেও সেখান থেকেও পাবে। হোয়াটসঅ্যাপে অবশ্যই এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং লিখবে যে তুমি পিডিএফটা কিনতে চাও, ঠিক আছে। তাহলে আমি তোমাদের একটা QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের PDF দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।